হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাবে। যদি আমার গল্প শুনে তোমরা মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার বড় বোনের প্রাক্তন প্রেমিক শুধুমাত্র প্রতিশোধের উদ্দেশ্যে আজ যখন আমাকে বিয়ে করল, সেই মুহূর্তেই আমি বুঝে গিয়েছিলাম আমার জীবন তছনছ হওয়ায় আর কোনো অংশ থেকে বাকি রইল না। কি অদ্ভুত, আজ ভোরেও যার জুতো চুরি করার পরিকল্পনা করছিলাম এখন তার জন্যই কিনা বাসর ঘরে অপেক্ষা করছি। একদিনের ব্যবধানেই জীবনটা কিভাবে সম্পূর্ণ পাল্টে গেল। ইরা আপু আর অব্র ভাইয়ার 4 বছরের সম্পর্ক, সবকিছু ঠিকঠাক ছিল, তাদের সম্পর্কটাও দুই পরিবার থেকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু তবুও আজ কি হয়ে গেল? সেই রাত 9টা থেকে বাসর ঘরে বসে আছি আর এখন বাজে রাত 2:30। তবুও অব্র ভাইয়ার আসার কোনো নাম নেই। তিনি আদৌ আসবেন কিনা তার ঠিক নেই। পুরো রুম অগোছালো হয়ে আছে, জিনিসপত্রের ভাঙা টুকরো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে যে কেউ নিষ্ঠুরভাবে তার ধ্বংসাত্মক রাগ ঝেড়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারই মাঝে কোনো মতে ফুল দিয়ে সাজানো বিছানায় আমি বসে আছি। আজ এখানে কার থাকার কথা ছিল আর কে আছে? একেই কি বলে ভাগ্য। দরজা খুলে ধুলতে ধুলতে এমন সময় অব্র ভাইয়া প্রবেশ করে। তাকে দেখে ঠিক মনে হচ্ছে না তিনি স্বাভাবিক আছেন। এলোমেলো চুল, ফ্যাকাশে মুখ, রক্তবর্ণ চোখ। আমাকে দেখেই তিনি এমনভাবে তাকালেন যেন বারুদে আগুন জ্বলে উঠল। তড়িৎ বেগে কাছে এসে আমার দিকে হাত বাড়িয়ে গলায় থাকা তাদের খানদানি সোনার লকেটটা হেঁচকা টানে ছিঁড়ে নিয়ে গেল। আমি গলায় হাত দিয়ে ব্যথায় শব্দ করে উঠলাম। সেদিকে তিনি তোয়াক্কা না করে আমার হাত শক্ত করে ধরে বিছানা থেকে নামিয়ে দিয়ে চেঁচিয়ে বললেন, এই লকেট পরার অধিকার তোমার নেই। আর আমার বিছানায় কোনো সাহসে বসেছ? মদের বিশ্রী গন্ধ আমার নাকে আসতে লাগল। অব্র ভাইয়ার মতো ছেলে মদ খেয়েছে, ইরা আপু কতটা কষ্টই না তাকে দিল। কি ভেবেছিল তোমার বোন আমার সাথে যা ইচ্ছা তাই করে কেটে পড়বে আর আমি চুপচাপ সব মেনে নিব? ইরাকে কিছু বলতে পারলাম না, তাতে কি, এবার তার প্রিয় মানুষটিকেই না হয় শাস্তি দিব। তিলে তিলে জ্বালিয়ে মারব, প্রস্তুত থাকো। কথাটি বলে এক ঝটকা দিয়ে তিনি আমাকে ছেড়ে দিলেন। কথাগুলো বলার মতো শক্তিই হয়তো তার কাছে ছিল, কেননা তারপরেই তিনি বিছানায় গা এলিয়ে পড়ে রইলেন। তার থেকে দৃষ্টি সরিয়ে সামনে থাকা ভাঙা আয়নায় নিজের সাজের প্রতিফলনে চোখ পড়তেই বুকের মধ্যে ধক করে উঠল। সব মেয়ের মতোই কতটা আশা ছিল এই সাজা নিয়ে, কিন্তু আজ সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। অব্র ভাইয়া ঠিকই বলেছে, আপুর সবথেকে প্রিয় মানুষ ছিলাম আমি। কারণ আপুর করা সব দোষত্রুটি আমিই ঢাকতাম। ছোট থেকেই একটু দুষ্ট হলেও আমি ছিলাম আমার বাবা মার বাধ্য সন্তান। আর ইরা আপু একটু জেদি আর একরোখা টাইপের। বাবা মার কথা খুব কমই শুনত। তাই আমাকে দিয়েই বাবা মার থেকে বিভিন্ন কার্যসিদ্ধি করিয়ে আর নিজের দোষ ঢাকাতে পেরে আপু আমায় অনেক আদর করত। তবে আপুর করা এইবারের দোষটি ছিল সাংঘাতিক বড়। 4 বছরের সম্পর্কের বিয়েতেও তিনি পালিয়ে গেলেন। আবার তাও কিনা অব্র ভাইয়ার সবথেকে কাছের বন্ধু মাসুদ ভাইয়ার সাথে। মাসুদ ভাই, ইরা আপু আর অব্র ভাইয়া ছিল ব্যাচমেট। অব্র ভাইয়া দেখতে যেমন সুন্দর তেমনি প্রতিষ্ঠিত। তার বাবা শহরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন। অব্র ভাইয়াকে বিয়ে করার পেছনে যেটা ছিল আপুর সবথেকে বড় প্লাস পয়েন্ট। অব্র ভাইয়া যে খুব ভালো একটি ছেলে তা আমার পরিবারের সবাই তার সাথে 2-1 বার দেখা করেই বুঝে গিয়েছিল। তাই তো এমন আদর্শ ছেলে পেয়ে কেউ আর বিয়েতে দ্বিমত পোষণ করেনি। আর এমন একটি ছেলেকে ফেলে ইরা আপু কেন পালিয়ে গেল তা সবার কাছেই রহস্য হয়ে উঠল। 4 বছরের সম্পর্কের পরেও যে কেউ পালিয়ে যেতে পারে এই কথাটা আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না, যদি না সকালে আপুর লেখা সেই চিঠিটা পেতাম যেটা আপু আমার উদ্দেশ্যে লিখে গিয়েছিল। যেখানে লেখা ছিল, বোন, আমি জানি তোর মতে আমি ভুল করেছি। তুই সবসময় চিন্তা করিস আবেগ দিয়ে, কিন্তু আমি বিবেক দিয়ে। আর জীবনের এত বড় সিদ্ধান্ত আবেগ দিয়ে নিলে হয় না। মাসুদ আমাকে আজ ভোরেই প্রপোজ করেছে। দেখ, মাসুদ আর অব্র এরা দুজনেই সমান বড়লোক। কিন্তু মাসুদ বিদেশে সেটেল হবে, আর তুই তো জানিস আমি ওয়েস্টার্ন লাইফ কতটা পছন্দ করি। অব্রকেও আমি অনেকবার বলেছি, কিন্তু ও ওর পরিবার ছেড়ে যেতে রাজি নয়। তার উপর অব্র ওর বাবা মার একমাত্র ছেলে, তার মানে ভবিষ্যতে ওর বুড়ো বাবা মা আমার ঘাড়ে এসেই পড়বে। এদিক দিয়ে মাসুদ পুরো পারফেক্ট।
সব দিক দিয়ে ভেবেচিন্তেই আমাকে এই স্টেপ নিতে হয়েছে। সবার এখন মাথায় রাগ, তাই কেউ এখন আমাকে বুঝবে না। তুই একটু সবটা সামলে নিস। কত সহজে আপু বলে দিল সবটা সামলে নিস, যেন এটা কোনো ব্যাপারই না। সামলাতে চাইলেও আমি সামলাতে পারিনি, কারণ চিঠিটা সবার হাতে পড়ে যায়। বাবার জন্য ছিল এটা একটি বড় ধাক্কা। বিয়ের দিন মেয়ের পালিয়ে যাওয়া একটি বাবার দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এর থেকে কষ্টের আর অন্য কিছু হতেই পারে না, কারণ সেখানে লুকিয়ে থাকে আজীবন ভালোবাসার প্রতিদানে ধোঁকা প্রাপ্তির গল্প। মান সম্মানের কথা না হয় বাদই দিলাম, কি জবাব দিবে বাবা অব্র ভাইয়ার পরিবারকে? তবুও অব্র ভাইয়া আর তার পরিবারকে ডেকে এনে সবটা খুলে বলা হয়। সবটা জানার পর অব্র ভাইয়ার প্রতিক্রিয়া দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তার জন্য এটা মেনে নেওয়া কতটা কঠিন তা যেন আমি বুঝতে পারছিলাম। পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। তখন তারা চলে গেলেও বিয়ের নির্দিষ্ট সময়ে আবার ঠিকই চলে আসে বরপক্ষ নিয়ে। বাবার সামনে বর বেশে দাঁড়িয়ে জানায় সে আমায় বিয়ে করতে চায়। আর ব্যাস, বাবাও নিজের বাকি থাকা সম্মানটুকু বাঁচাতে আর তাদের প্রতি অনুতপ্ত বোধ থেকে বিয়ের জন্য রাজি হয়ে যায়। আমাকে একবার জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করে না। আর আমিও সেই মুহূর্তে পুরো হতভম্ব হয়ে যাই। তারপর কি থেকে কি হয়ে গেল তা বুঝে ওঠার আগেই বিয়েটা হয়ে যায়। বিয়ের কাগজে সিগনেচার করার সময় অব্র ভাইয়া শুধু একবার আমার দিকে তাকিয়ে একটি তাচ্ছিল্যের রহস্যময় হাসি দেয়। আমার পুরো শরীরে একটা শীতল শিহরণ বয়ে যায়। তার চোখে তখন আমি শুধু নিজের ধ্বংস দেখতে পাই। বাবা মার উপর খুব অভিমান হচ্ছে। তারা কেন আমার সাথে এমন করল? আপুর ভুলের প্রায়শ্চিত্ত আমার কাঁধে তুলে দিল। আমার বয়সই বা কতটুকু, সবে